দর্শক, ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিভিএস ইনসাইটে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রিয়াদ হোসেন। গত কয়েক বছর ধরেই বাংলাদেশে সুপার মার্কেট অথবা সুপার শপ আমরা যাই বলি, এই সেক্টরের যে ব্যবসা, সেখানে ধীরে ধীরে গতি বাড়ছে অথবা কাস্টমার বাড়ছে, এই সেক্টরটা আগাচ্ছে। তো এই নিয়েই বিজনেস স্ট্যান্ডার্ডে আজকের বিশেষ প্রতিবেদনটি প্রকাশ হয়েছে। প্রতিবেদনে উঠে এসেছে কেন এই সেক্টরটি সুপার মার্কেটে গ্রো করছে, ভবিষ্যতে এর সম্ভাবনা কেমন, এই নিয়েই বিস্তারিত রিপোর্টটি করেছেন আমাদের সহকর্মী বিজনেস স্ট্যান্ডার্ডের সিনিয়র করেসপন্ডেন্ট আব্বাস উদ্দিন নয়ন। আমরা আজকে স্টুডিওতে তার সঙ্গে এই বিষয়টি নিয়ে আরও বিস্তারিত আলাপ করব। নয়ন, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। এই যে আপনার স্টোরিতে যেটা আসলো যে সুপার মার্কেট গ্রো করছে বাংলাদেশে গত কয়েক বছর ধরে, আমরা কিন্তু মাঝে একবার শুনছিলাম যে সুপার মার্কেট কিছুটা খারাপ অবস্থার মধ্যে পড়েছে। আবার আমরা এখন শুনলাম যে না, গত 2-3 বছরে এক ধরনের গ্রোথ আছে, ভালো গ্রোথ আছে এবং প্রসপেক্টও ভালো। একটু আমাদের বলবেন কেন এটা? ধন্যবাদ রিয়াজ হোসেন। আপনি যেমনটা শুরুতেই বলছিলেন যে আসলে আমাদের সুপার মার্কেট গ্রো করছে। তো সুপার মার্কেট আসলে আমাদের বাংলাদেশে 2007-08 সাল থেকেই শুরু হয়েছে। মেইনলি বাংলাদেশে আসলে সুপার মার্কেট বেস বিজনেস। আপনি জানেন যে আমি শুরুতেই বলি যে আসলে সুপার মার্কেটটা কী। তো আমাদের যে পাড়ার দোকানে দোকান, একটু পরপরই দোকান, প্রত্যেকের বাসার নিচে এখন আমরা দোকান দেখি। এগুলোর বিকল্প আসলে বিগ স্কেলে যেখানে এক ছাদের নিচে সব কিছু পাওয়া যায়, সেটাকে আসলে আমরা সুপার শপ হিসাবে আখ্যায়িত করি। যেমনটা আমাদের বাংলাদেশে রয়েছে স্বপ্ন, মিনাবাজার, এগোড়া, প্রাণের ডেইলি শপ, আকিজের ডেইলি শপিং, এইসব গুলোকে আমরা আসলে সুপার শপ বলি। যেমন আমেরিকাতে আছে যদি ওয়ালমার্ট ধরেন, আমেরিকাতে আছে হলো ক্রনিক, এরপরে ইন্ডিয়াতে আছে বিগ বাজার, সেম এগুলোর মতো দুবাইতে আছে হলো নেস্টো, যেখানে সব পাওয়া যায়। তো বাংলাদেশে আসলে মানুষজন সবসময় একটু কম দামে খোঁজে বা হাতার কাছে যেটা পায় সেটা কিনে, এই জন্য এই ইন্ডাস্ট্রিটা গড়ে ওঠেনি একই জায়গায়। আর যেহেতু সুপার মার্কেটে একটা ফিক্সড প্রাইস, এখানে বার্গেনিং করার সুযোগ ছিল না। একটা সময় মানুষ মনে করতেছে দাম বেশি রাখে বলে মানুষ যেত না। ধীরে ধীরে আসলে সেটার মধ্যে একটা বিরাট চেঞ্জ আসছে। মানুষজন দেখছে যে গ্লোবালি আসলে সুপার শপের দিকে যুক্ত হবে। সুপার শপ, আপনি জানেন যে সুপার শপের প্রোডাক্ট হলো এখানে হাইজেন মেনটেন করা হয়। আবার যেগুলো পেরিশেবল আইটেম, মানে যেগুলো পচনশীল দ্রব্য, সেগুলোকে তারা ফ্রিজে রাখে এবং হলো তাদের হলো সব কিছু গোছানো। একজন কাস্টমার যখন সুপার শপে যায়, মুদির দোকানে গেলে সে হয়তো দোকানদারের কাছে বলে অমুক আইটেম দেন, নুডলস বলে, দোকানদার যেটা দেয় উনি সেটাই নেয়। কিন্তু সুপার শপে গেলে উনি 5টা ব্র্যান্ড থেকে একটা ব্র্যান্ড বেছে উনি নিতে পারেন। এটা একটা বড় কারণ, যেমন পরিবেশ সুন্দর, মানুষ মুখী হচ্ছে। আরেকটা কারণ হলো, আমি শুরুটা যেমন বলছিলাম যে আসলে আমাদের মানুষজন বাসার নিচের দোকান থেকে কিনে অভ্যস্ত। সেটার একটা বড় কারণ আসলে মানুষের মধ্যে আসলে এই সচেতনতা তৈরি না হওয়া। মানুষজন আসলে এখন আস্তে আস্তে আমাদের মিডল ক্লাস বাড়ার কারণে মানুষের মধ্যে একটু দেখে শুনে ভালো জিনিস কেনার একটা টেন্ডেন্সি তৈরি হয়েছে। ফলে মানুষজন আসলে এখন সুপার শপে যাচ্ছে। এটা একটা বড় কারণ। আরেকটা বড় কারণ আপনাকে আমি উল্লেখ করি, সেটা হলো ট্যাক্স। বাংলাদেশে শুরুতেই সুপার শপ যখন আসে, তখন কিছুদিন পরেই সুপার শপের উপর আসলে ভ্যাট আরোপ হয়। তো প্রথম 1% ছিল, পরে সেটা 2% ছিল, সর্বশেষ সেটা 5% পর্যন্ত হয়ে গিয়েছিল সুপার শপের উপর ভ্যাট। মানে হলো আপনি যদি বাড়ির পাশের মুদির দোকান থেকে কিনেন, সেক্ষেত্রে আপনাকে কোনো ভ্যাট দিতে হবে না। কিন্তু আবার একইভাবে যখন সুপার শপে গিয়ে কিনবেন, তখন আপনাকে ভ্যাট দিতে হবে। 2024 সালে এসে সরকার অনেক দেন দরবার তদবির করার পর, আপনি জানেননি যে আপনি বিট করেন, অনেক তদবিরের পরে 2024 সালে এসে সরকার সুপার শপে ফাইনালি ভ্যাট প্রত্যাহার করে। ফলে মানুষজন যখন দেখছে যে আসলে সুপার শপে তার বাসার পাশের দোকান থেকে খরচ বেশি হয় না, ইন দ্য মিন টাইম সে ভালো সার্ভিস পায়, নিজে চয়েস করে কিনতে পারে, তখন মানুষ আসলে সুপার শপের দিকে যাওয়া শুরু করছে। যেটা আমরা আসলে গত 2 বছরে দেখেছি। যেমন আমাদের বাংলাদেশে আমরা সুপার শপ বলতে স্বপ্নকেই চিনি। তো স্বপ্ন গত 2 বছরে তার প্রায় দ্বিগুণ হয়েছে তাদের বিজনেস। তারা একটা ডাটা আমাকে দিয়েছে যে তাদের দৈনিক ফুটপ্রিন্ট আগে যেখানে 3 বছর 3 আগে ছিল 70-72 হাজার, সেটা এখন প্রায় 1.5 লাখের মতো প্রতিদিন কাস্টমার সংখ্যা। তো ইন দ্য মিন টাইম এর মধ্যে অন্যগুলো তাদের ব্যবসাও বেড়েছে প্রায় প্রতি বছর 20% বেশি করে। আবার আপনি জানেন যে এগোড়া মিনাবাজার আছে, মিনাবাজারের সাথে কথা বলেছি, তাদেরও প্রায় 15% মতো বিজনেস বেড়েছে। যদিও তারা আসলে এই সময়টায় তাদের খুব বেশি এক্সপানশন করেনি। অন্যদিকে স্বপ্ন এই সময় অনেক বিরাট এক্সপানশন করেছে। স্বপ্ন তাদের 502টা আউটলেট থেকে 907টা আউটলেট করে ফেলছে জাস্ট
এই গত লাস্ট 3 ইয়ার্সে ওরা দেখছে যে আসলে একটা বিরাট প্রসপেক্ট আছে বাংলাদেশে। আপনাকে আরেকটু কথা বলে রাখি, যেমন বাংলাদেশে আমরা সুপার মার্কেটে যেসব জিনিসপত্র কেনাকাটা করি, গ্রোসারি আইটেম মেনলি, মানুষের প্রতিদিন যেসব আইটেম লাগে বাসার জন্য ওগুলো, সো এইটার মার্কেট প্রায় 80,000 থেকে 1,00,000 কোটি টাকার মতো পার ইয়ার সেলস। তো কোম্পানিগুলো মনে করছে যে এখানে যেহেতু বিরাট একটা প্রসপেক্ট আছে, সো এখানে তারা আসলে এই মার্কেটটা ধরার জন্য এখন শহর থেকে গ্রামের দিকেও যাচ্ছে, জেলা শহরে বিস্তৃত করা আউটলেট তৈরি করছে, এবং খুব ভালো ভালো যেগুলো অনেক ভাইব্রেন্ট উপজেলা লেভেলও তারা এখন এইসব মার্কেট তৈরি করছে। ফলে আসলে একটা বিরাট বুম আমরা দেখতে পাচ্ছি এই ইন্ডাস্ট্রি। একটা বিষয় আছে, সুপার শপে কি ধরেন প্রথাগত যে মুদি দোকানগুলো আমরা দেখি, মুদি দোকান গলিতে বা ইয়েতে, সে তার তুলনায় কি পণ্যের দাম একটু বেশি হয়? না, অ্যাকচুয়ালি দাম বেশি হয় না। কিছু আইটেম আছে সুপার শপে যেগুলো আসলে ইম্পোর্টেড অথবা হইলো বিভিন্ন সোর্স থেকে আসে। ওই আইটেমগুলো আপনি যদি হোলসেল কিনতে যান, আপনি যদি কারণ বাজার কিনতে যান, তাহলে দেখবেন যে কারণ বাজারের চেয়ে হয়তো সুপার শপে একটু বেশি। আবার আপনার পাড়ার দোকানে যদি কিনতে যান, তাহলে আপনার পাড়ার দোকানে ঠিকই সুপার মার্কেটের চেয়ে বেশি হয়। আর সুপার মার্কেটে ফিক্সড দাম হওয়ার কারণে অনেক প্রোডাক্টে 1-2 টাকা বা তার চেয়ে একটু বেশি অলওয়েজ থাকে। সুপার মার্কেটের একটা কস্টিং থাকে, আবার এটার যেহেতু সঠিক সাপ্লাই চেইন মেনটেন করতে হয়, এজন্য দোকানদার অনেক সময় 2 টাকা কমে দিলে এরা 1 টাকা কমে দিতে পারে না, কারণ এদের যে ফিক্সড একদম সব কিছু চালানের মতো করে ফিক্স থাকে। ফলে মানুষ আসলে যে বার্গেনিং করে একটু 1-2 টাকা কমানো সেটা পায় না, এজন্য কিছু মানুষ আসে না। তবে সুপার মার্কেটের একটা আবার ফ্যাসিলিটিস আছে, আপনি যদি বিভিন্ন ব্যাংকের কার্ড হোল্ডার হন, সেক্ষেত্রে হয়তো আপনি কার্ডে ডিসকাউন্ট পাবেন। আবার হলো অনেক সময় সুপার মার্কেটে ওরাও ডিসকাউন্ট দেয়। আপনি যদি দেখবেন যে বাই 1 গেট 1 থাকে, বা বাই 3 গেট 1 এমন ডিসকাউন্ট থাকে, অনেক সময় টাকার অঙ্ক ডিসকাউন্ট থাকে। তো ওভারঅল আপনি যদি কিনতে যান, আপনি হয়তো 20টা আইটেম কিনতে গেলে আপনি দেখা গেলো 4টা-5টা আইটেমে আপনি ডিসকাউন্ট পেয়ে যাবেন। তো এই জন্য আসলে মানে সুপার মার্কেটে বেশি সেটা এখন বলা যাবে না। তবে একটা সময় যখন ব্যাট ছিল 5% ব্যাট, 5% ব্যাটটা কিন্তু অনেক বেশি। আপনি 1,000 টাকার একটা প্রোডাক্ট কিনতে গেলে আপনি হলো 5% মানে হলো 50 টাকা। 50 টাকা মানে হচ্ছে পাশের দোকানেই যখন 50 টাকা কমে পাওয়া যায়, পাশের দোকানে যদি মুদি দোকানে ভ্যাট না থাকে, সেখানে গিয়ে যখন 50 টাকা বেশি দিতে হয় না, এখানে বেশি 50 টাকা দিতে হয়, তাহলে উনি এখান থেকে কিনবেন না। তো এই কারণেই একটা সময় এসে জনপ্রিয়তা পায়নি আমাদের সুপার মার্কেটগুলো। এই তো ধরুন আমরা একটা বিষয় জানলাম যে একটা গ্রোয়িং মিডল ক্লাস আমাদের হচ্ছে, সেটির কারণে মানুষের মধ্যে কিছুটা সচেতনতা আসছে। সামনের দিকে প্রসপেক্ট কি, নতুন কোনো বিনিয়োগ কি এ খাতে আসছে বা আসবে এরকম মনে হচ্ছে? ধন্যবাদ আপনাকে। আমি তো শুরুতেই স্বপ্নের কথা বলছিলাম, এর সঙ্গে মিনা বাজার 11-র কথা একটু উল্লেখ করেছি। তো আমরা এগুলোকে অনেকদিন ধরে চিনি। তো মেইনলি যে আমাদের ব্যাট কমানো বা মানুষজনকে আসলে সুপার মার্কেটে ট্রাস্ট করানো, এটার কাজটাই 3টা কোম্পানি করেছে বাংলাদেশে। তো ইন দ্য মেইন টাইম অনেক বড় বড় প্লেয়াররা এখানে মার্কেটে ঢুকছে এখন, যেহেতু তারা প্রসপেক্ট দিতে গেছে। যেমন আমি যদি প্রাণের কথা বলি, আপনি জানেন যে বাংলাদেশে এখন সবচেয়ে বড় কংগ্লোমারেট হিসেবে প্রাণকে আখ্যায়িত করা হয়। প্রাণ হলো গত 15 বছর থেকেই আস্তে 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 ইন্ডাস্ট্রিতে ঢোকাছড়ি শুরু করেছিল। ওদের অনেকগুলো ব্র্যান্ড আপনি জানেন যে ওদের ডেইলি শপিং, বেস্ট বাই, ইম্পেরিয়াম সহ রিগাল সহ অনেকগুলো ব্র্যান্ড ওরা নিয়ে কাজ করছে। তো গত 2-3 বছর অনেক বেশি এক্সপানশন করেছে। প্রাণের সাথে কথা বলেছিলাম, ওদের এই গত কয়েক বছর এক্সপানশন করে ওদের এখন প্রায় 2,500-এর মতো আউটলেট হয়ে গেছে সারা দেশে। উপজেলা লেভেলও ওদের কিন্তু এখন আউটলেট তৈরি হয়ে গেছে। ওরা এখন ওদের প্রায় 1,60,000-এর মতো মানুষ প্রতিদিন প্রাণের বিভিন্ন আউটলেটে যায়। আপনি হয়তো নিউজে দেখছেন যে সাম্প্রতিক আমাদের বাংলাদেশে কাজী ফার্ম, জাপানের মিৎসুবিশি এবং ইন্দোনেশিয়ান আলফামার্ট এদের সঙ্গে যৌথভাবে একটা বড় ভেঞ্চার নিয়ে আসতেছে। এখানে প্রায় 120 মিলিয়নের মতো ইনভেস্টমেন্ট, তাদের লক্ষ্য 120 মিলিয়ন ডলার। 120 মিলিয়ন ডলার। তো এরপরে তাদের লক্ষ্য আসলে বাংলাদেশে অনেক বিগ স্কেলে সুপার মার্কেট বিজনেসে ঢোকা এবং এ নিয়ে কাজ করা। আবার বাংলাদেশের আরেকটা বড় প্রতিষ্ঠান মেঘনা গ্রুপ, আপনি জানেন মেঘনা গ্রুপ অনেক বিশাল, বাংলাদেশে প্রায় সব ইন্ডিয়া এখন তাদের প্রোডাক্ট আছে। মেঘনা গ্রুপও সম্প্রতি এই ইন্ডাস্ট্রিতে ইন করেছে। তারা হলো 12টা আউটলেট আজকালকের মধ্যে হয়তো উদ্বোধন করবে। মেট্রো রেল কেন্দ্রিক প্রাথমিকভাবে শুরু করেছে, এর বাইরে কিছু প্রাইম লোকেশনে ওদের 2-1টা আউটলেট দিয়ে শুরু হয়েছে। এরপর আকিজ গ্রুপও আকিজ ডেইলি নামে নতুন একটা সুপার শপ মার্কেটে ওরা এন্ট্রি নিচ্ছে। ওদের বেশ কয়েকটা 10-12টা আউটলেট ইতিমধ্যে হয়ে গেছে। ওদের টার্গেট হয়তো 2028 সালের মধ্যে 100-এর বেশি আউটলেট তৈরি করা। তার মানে হলো আসলে অনেক বড় বড় প্রতিষ্ঠান, আমরা যাদের নাম জানি, তারা আসলে এখানে ইনভেস্ট করতেছে। আপনি জানেন যে আমি ইন্ডিয়ার একটু আগে বলছিলাম যে ইন্ডিয়াতে বিগ বাজার নামে একটা বড়, ইন্ডিয়ার মার্কেটের সবচেয়ে বড়, যেটা আসলে
সুপার মার্কেট চেইনকে লিড দিচ্ছে। বাংলাদেশে তাদের দু একটা আউটলেট ইতিমধ্যে দেখা যাচ্ছে, তারা হয়তো ভবিষ্যতে আরও বড় এক্সপানশন করবে। তাদের সাথে আমরা আসলে কন্ট্যাক্ট করতে পারিনি, তবে তাদের 2-4টা আউটলেট আমরা ঢাকা শহর দেখেছি, হয়তো ফ্রাঞ্চাইজি ভিত্তিতে নিয়ে এসছে, কিন্তু তারাও আসলে বাংলাদেশে হয়তো এক্সপানশন করবে। এখন যেহেতু ব্যাট প্রত্যাহার হয়েছে, বাংলাদেশে একটা নতুন প্রসপেক্ট তৈরি হয়েছে, বিশাল একটা বাজার এখানে। তার মানে সামনের দিকে ভালো সম্ভাবনা আছে সুপার মার্কেট কেন্দ্রিক বেচাকেনা বা ব্যবসায়ের, যেখানে আপনি বললেন যে প্রাণ, আকিজ, মেঘনার মতো বড় বড় প্রতিষ্ঠানগুলো, কর্পোরেটগুলো আসছে। তাহলে কি আমাদের ছোট মুদি দোকানগুলো হারিয়ে যাবে? এক্স্যাক্টলি হারিয়ে যাবে না। আমি শুরুতে বলছিলাম যে বাংলাদেশে প্রায় 80,000 থেকে 1 লাখ কোটি টাকার মতো এই একটা বাজারের সার্কেল। বাংলাদেশে প্রায় বলা হচ্ছে যে 80 লাখের মতো ছোট দোকানপাট আছে বাংলাদেশে, সারা দেশে। আর সুপার মার্কেট যারা এখন ব্যবসা করে তারা বলছে যে আসলে তাদের এখন পর্যন্ত মার্কেট শেয়ার 3 থেকে 4%-এর বেশি না। তো আর সুপার মার্কেটে সবাই আসলে আসবেও না। একটা লিমিটেড স্কেলের কিছু মানুষ যারা চাকরি বাকরি করে, যাদের আসলে সময়ের দাম অনেক বেশি, যারা একসাথে গিয়ে সব কিনতে চায়, যারা হয়তো আগে মুদি দোকানে এমনিও যেত না বা বাধ্য হয়ে যাওয়া লাগতো, তারা হয়তো এখানে বেশি আসবে, এখন বেশি আসছে। এর সঙ্গে কিছু মিডল ক্লাসের মানুষজন যারা আসলে সুন্দর জায়গা বলে যাচ্ছে, তো এই শ্রেণীটাই একসময় যাবে এবং আস্তে আস্তে এদের সংখ্যা বাড়বে। কিন্তু পাড়ার যে আপনি যে মুদিখানা যেটা বলেন, আমরা যেটা বুঝাই, সেটা আসলে খুব বেশি কমবে তেমনটা নয়। কিছু প্রাইম লোকেশনে হয়তো মানুষজন মুদিখানার পরিবর্তে এখানে যাবে। এবার এটার আবার আরেকটা দিক আছে, আপনি যদি হয়তো বলতে পারেন যে এরা এক্সপানশন করলে ছোটো ছোটো উদ্যোক্তা মরে যাবে, কর্মসংস্থান কমে যাবে। আপনি যদি এখন বের হয়ে কোনো স্বপ্ন বা মিনা বাজার এদের আউটলেটে যান, গেলে দেখবেন যখন প্রচুর মানুষের কর্মসংস্থান হয়েছে। তো একদিকে যেমন এটা কমছে, কর্মসংস্থান হয়েছে, আবার এদেরকে যারা প্রোডাক্ট সাপ্লাই দেয়, যেমন স্বপ্ন কোনো প্রোডাক্ট তৈরি করে না, মিনা বাজার কোনো প্রোডাক্ট তৈরি করে না, এদেরকে হলো সাপ্লাই দেয়, একটা বিরাট জনসংখ্যা তৈরি হয়েছে, তারা এখন এদেরকে প্রোডাক্ট সাপ্লাই দেয়। আপনি দেখবেন যে সকালে গেলে ট্রাকে করে প্রোডাক্ট আসতেছে, অনেকগুলো মানুষ সেখানে কাজ করছে এই সাপ্লাইয়ের পিছনে। আবার কৃষকরাও তাদের এখানে প্রোডাক্ট সাপ্লাই দিয়ে ন্যায্য মূল্য পাচ্ছে। মধ্যস্বত্বভোগী বা ফড়িয়া আমরা বলতে যেটা আমরা বুঝি, সেইটা কি তাহলে এর মাধ্যমে কমার সুযোগ আছে? হ্যাঁ, নিশ্চয়ই। এই যে একটা ভালো পয়েন্ট আউট করেছেন আপনি, আসলে এর মাধ্যমে মধ্যস্বত্বভোগীদের একটা দৌরাত্ম্য কমবে। যেমন কারণ বাজারে আমরা শুনি সবসময় যে মধ্যস্বত্বভোগীরা বিরাট একটা সুবিধা নেয়, কৃষকরা ন্যায্য মূল্য পায় না। স্বপ্ন ইদানিং তারা সরাসরি কৃষকের কাছ থেকে প্রোডাক্ট সংগ্রহের একটা উদ্যোগ নিচ্ছে। তারা হলো একদম রুট লেভেল থেকে প্রোডাক্ট সংগ্রহ করছে, কৃষকদের ন্যায্য মূল্য দিচ্ছে। অনেক সময় সেখানেও অভিযোগ আছে ন্যায্য মূল্য না দেওয়ার। তবে হলো এই মার্কেটগুলো তৈরি হলে কি ওয়ার্ল্ড ওয়াইডও তাই। আপনি ওয়ালমার্ট দেখবেন, ওয়ালমার্ট সারা বিশ্বে তারা প্রায় কাছাকাছি রেটে দামে প্রোডাক্ট সংগ্রহ করে। বিগ বাজারও তাই এইভাবে সংগ্রহ করে। স্বপ্ন যদি এরকম চেইন তৈরি করে বা মিনা বাজার চেইন তৈরি করে তারা কৃষকদের কাছ থেকে সরাসরি প্রোডাক্ট সংগ্রহ করে, যেটা শুরু হয়েছে, তাহলে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যও কমবে, কৃষকরা তাদের ন্যায্য মূল্য পাবে। আবার আপনি যেটা আশঙ্কা করছিলেন যে ছোট উদ্যোক্তারা মরে যাওয়া বা কর্মসংস্থান কমে যাওয়া, সেটার আশঙ্কা কিছুটা আছে, যেহেতু এগুলো অটোমেটেড অনেকটা, মানুষরা নিজে কিনবে। আবার অন্যদিকে কিছু মানুষের কর্মসংস্থান, এক ধরনের ট্রান্সফরমেশন তো হবেই। আপনি পরিবর্তনের সাথে সাথে অর্থনীতি পরিবর্তন হয়, আমরা যেটাকে বলি গ্রোয়িং মিডল ক্লাস, তো সেই কারণে একটা পরিবর্তন তো আসবে। হয়তো একেবারে লোয়ার ক্লাসের বা সাধারণ শ্রেণীর গলির যেসব কাস্টমার, তারা সেই সংখ্যাটাও থাকবে, কিন্তু দিনে দিনে এর পরিমাণ বাড়বে, এটি আপনি বোঝাতে চাচ্ছেন। তবে একটা বিষয় এখানে গুরুত্বপূর্ণ, সেটি হলো মানুষ যাতে ন্যায্য মূল্যে আসলে পণ্যটা পায়। ধরুন যদি সুপার শপগুলোর এই সুযোগ থাকে যে সরাসরি কৃষকের কাছ থেকে কিনে এনে ভোক্তাকে পৌঁছে দেওয়ার, তার মানে এখানে ফড়িয়া অথবা মধ্যস্বত্বভোগী থাকার সুযোগটা কমে যাচ্ছে। ফলে এই সুযোগ পণ্যর দামে কিছুটা একটা কাস্টমারও সুবিধা পাওয়ার কথা, এবং সেটি হলে নিশ্চয়ই এক্ষেত্রে একটা অগ্রগতি তাদেরও হবে, কাস্টমারের জন্য সুবিধা হবে, এক ধরনের উইন উইন হবে। আমি আরেকটু বিষয় একটু অ্যাড করি, সেটা হলো যেমন আমাদের বাংলাদেশে আপনি যদি দেখেন, আমাদের পোস্ট হারভেস্টিং লস্ট হিউজ। আমাদের প্রায় অনেক প্রোডাক্টের ক্ষেত্রে 40% পর্যন্ত, 30% পর্যন্ত পোস্ট হারভেস্টিং লস্ট আছে। মানে হলো নষ্ট হয়ে যায় প্রোডাক্ট, হলো গ্রাহকের হাতে পৌঁছাতে পৌঁছাতে নষ্ট হয়। একজন আপনার বাসার পাশে যদি সবজি বিক্রি করে, আপনি তার সাথে আলাপ করবেন, উনি কারণ বাজার থেকে নিয়ে বাসায় বিক্রি করার রাত পর্যন্ত ওনার হয়তো 10% 20% রাতের বেলা ফিরে নষ্ট হয়ে যায়। সুপার মার্কেট যদি এটা ট্রান্সফর্মিং হয়, এটা কিন্তু নষ্ট হয় না, ওরা নিয়ে এসে ওরা নির্দিষ্ট তাপমাত্রার মধ্যে রাখে, তো এই লসটাও কমে যাবে। আপনাকে ধন্যবাদ আমাদের আলোচনায় যুক্ত হবার জন্যে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আলোচনা। আমাদের এই অনুষ্ঠান যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। টিভিএস এর সঙ্গে থাকুন। আপনাদের ধন্যবাদ।